বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের আজকের সকালে সুপ্রভাত জানাচ্ছি। প্রচণ্ড গরমে আপনারা হাঁসফাঁস করছেন এবং আমাদেরও ভিডিও করার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হচ্ছে। আমরা গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইভাবে আমাদের পাশে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। আমরা লোকসভা নির্বাচনের পরিক্রমার উপরই রয়েছি মোটামুটি, যেভাবে আমরা করার চেষ্টা করছি। এবার একটু জাতীয় রাজনীতির দিকে যাব। আমাদের রাজ্য রাজনীতিটা অনেকদিন হলো, আপনারা রাজ্য রাজনীতির পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন। সন্দেশখালি নিয়ে যে ঘটনা ঘটছে, সামনে আসছে, তাতে আমরা অনেকেই চিন্তিত। আগামী দিনে আরও কি হতে পারে সে নিয়ে আমরা আশঙ্কিত আছি। তো যাই হোক, বাংলা জনরব কোনো কিছুর কাছেই মাথা নত করে না, সোজা কথা সোজা ভাষাই বলে থাকে। একটু বাড়তি কথা বলি এই কারণেই যে যাতে আপনারা কিছু মানুষ যাতে বিষয়টি বুঝতে পারেন, সেই জন্যই হয়তো বলি। অনেকে বলছেন আপনি পয়েন্টে আসুন। পয়েন্ট শুরু করলেই আমাদের এই রাজ্যের যারা ভিডিও দেখেন, ইউটিউব দেখেন, তারা যদি প্রথম থেকেই পয়েন্টে চলে আসেন, তারা পরিস্থিতিটা বুঝতে পারবেন না। এই যে পয়েন্টের কথা বলতে গিয়ে আজকে তথাকথিত গদি মিডিয়াগুলো দেখবেন আভাসটা এমনভাবে দিচ্ছে, তাতে পারসেপশন তৈরি হচ্ছে অন্য। আমরা সেই পারসেপশনের দিকে যাচ্ছি না। আমরা চেষ্টা করছি গ্রাউন্ড রিয়েলিটি যা, সাধারণ মানুষের বক্তব্য যা, সাধারণ মানুষ যা চাইছেন সেটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সবটা যে করতে পারছি তা তো নয়, কারণ সাধারণ মানুষের সব কথা পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, যে কাজটা করা উচিত মূল স্রোতের মিডিয়াগুলোর, তারা করছে না বলেই আমাদেরকে করতে হচ্ছে। যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে যে আপনারা দুটো লোকসভা নির্বাচনের দেখলেন, অর্থাৎ দু দফার 19 তারিখ এবং 26শে এপ্রিল। এই দুই দফার নির্বাচনের পর আমাদের কাছে কি সংকেত এলো, এটা প্রথম প্রশ্ন। অর্থাৎ আমাদের প্রথম প্রশ্নটাই হচ্ছে দু দফার নির্বাচন থেকে আমরা কি বুঝতে পারলাম, কি জানতে পারলাম। একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে মানুষ ভোট সম্পর্কে হতাশ হয়ে পড়ছে। ভোট দিতে ভোট কেন্দ্রে সাধারণ মানুষ যাচ্ছেন না। কেন যাচ্ছেন না, কি জন্য যাচ্ছেন না, সেটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার যে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে না, মানুষ ভোটের প্রতি বিরক্ত, মানুষ রাজনৈতিক দলগুলোর প্রতি বিরক্ত, মানুষ যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নানাভাবে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতির প্রতিও বিরক্ত। সেজন্যই আমরা দেখব পশ্চিমবাংলাতেও, আমাদের পশ্চিমবাংলায় যেখানে সবসময় ভোট বেশি পড়ে, সেখানেও কয়েক শতাংশ ভোট কম পড়েছে 26শে এপ্রিলের নির্বাচনে। এবার আমরা যদি দেখি যে 13টা রাজ্যে নির্বাচন হয়েছে, এই 13টা রাজ্যের নির্বাচনে কিভাবে এত কম ভোট পড়ল। মহারাষ্ট্রে 3.5 থেকে 4% কম পড়েছে গড়ে, অনেকে 5, অনেক বিভিন্ন কেন্দ্রগুলো ধরলে অনেক বড় বড় কেন্দ্রে অনেক বড় বড় কেন্দ্রগুলো ধরলে পারে শতাংশে বিচারটা বেড়ে যাবে। কোথাও 6 হবে, কোথাও 3 হবে, কোথাও 4 হবে, কোথাও 2 হবে। কিন্তু যদি আমরা গড় ধরি মহারাষ্ট্রে, তাহলে 3.5 থেকে 4% কম পড়েছে। মধ্যপ্রদেশে সেখানেও প্রায় 5% মতো কম পড়েছে। সবচেয়ে অবাক করেছে উত্তরপ্রদেশে, যেখানে 7% ভোট কম পড়েছে। আলটিমেটলি সমগ্র দেশ জুড়ে ভোট শতাংশ কমেছে। কেরলেও ভোট শতাংশ কমেছে, যদিও সেটা খুব কম। সেটা বলা যেতেই পারে গরমের জন্য হয়তো মানুষ বেরোচ্ছেন না। কিন্তু যে হারে ভোট পড়ার কথা ছিল সেই হারে ভোট পড়ছে না। দুটো কথা। তাহলে কেন পড়ছে না, তার প্রথম কথা হচ্ছে মোদিজি এতদিন ধরে যে বিকশিত ভারতের কথা বলছিলেন, সেই বিকশিত ভারতে সাধারণ মানুষ ভালো নেই। 2 নম্বর হচ্ছে রাহুল গান্ধী যে কথাটা বলছিলেন, তার যে বার্তা পৌঁছেছিলেন, সেটাও মানুষ ততটা বিশ্বাস করছেন না। তাহলে মানুষ আস্তে আস্তে ভোট কেন্দ্র থেকে সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে, এই ব্যাখ্যার মধ্যে গেলে বিস্তারিত এর মধ্যে যাব, কিন্তু ক্ষতি হচ্ছে কার। জাস্ট সরাসরি চলে যাব যে এই ভোট কেন্দ্রে সাধারণ মানুষ না যাওয়ার ফলে
ক্ষতিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও শাসক দলের ক্ষতি হয়, যে শাসক দল ক্ষমতায় থাকে তার। কোথাও দেখবেন বেশি ভোট পড়লে বিরোধীদের সুবিধা হয়, কিন্তু সার্বিকভাবে যেটা সুবিধে হয় সেটা হচ্ছে শাসক দলের সুবিধা হয়। আমরা 2019-এর লোকসভা নির্বাচনে দেখেছি যে সাধারণ মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছেন এবং নরেন্দ্র মোদী 303টা এককভাবে বিজেপি পেয়েছে। এবারে কিন্তু পাচ্ছে না। আপনারা স্মরণে আছে যে বেশ কয়েক মাস আগে, মানে কয়েক সপ্তাহ আগে আরএসএস এর একটা অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট বাজারে বেরিয়েছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও আরএসএস এর পক্ষ থেকে কেউ এখনো বলেনি যে ওই ভাইরাল হওয়া বক্তব্যটা বা সোশ্যাল মিডিয়ায় যেটা ঘুরে বেড়াচ্ছে আরএসএস এর সমীক্ষার নাম করে, সেই সমীক্ষাটা আমরা করিনি। এটা কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করেনি। প্রথমে আমাদের মনে হয়েছিল এইটা ফেক একটা সমীক্ষা, যেটা বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে কোনো একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধীরা বিজেপিকে ডাউন করার লক্ষ্যে এই কাজটি করছে। পরবর্তীকালে এটা নিয়ে একটু গবেষণা করতে গিয়ে একটু দেখতে গিয়ে সবাই দেখাচ্ছে, সব মিডিয়া যখন দেখাতে শুরু করে, অন্তত সোশ্যাল মিডিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমরা যখন দেখতে পাচ্ছি, তখন আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে একটু চর্চা করতে শুরু করলাম। চর্চা করতে গিয়ে দেখলাম ডেকান হেরাল্ড বলে একটি বিখ্যাত পত্রিকা, তাতে খবরটা বেরিয়েছে। হিন্দুস্তান টাইমসে পত্রিকায় বেরিয়েছে খবরটা বেরিয়েছে আপনার দেখলাম মানে দক্ষিণ ভারতের একটা খুব নামকরা পত্রিকায় খবরটা ইংরেজিতে বেরিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম খবরটা করার পর করেছে এইভাবে যে এটা দাবি করেছেন কে? এই দাবিটা করেছেন প্রিয়াঙ্কা খার্গে। প্রিয়াঙ্কা খার্গে হচ্ছেন মল্লিকার্জুন খার্গের পুত্র। তিনি হচ্ছেন কর্ণাটকের একজন মন্ত্রী। তিনি এই দাবিটা করেছেন যে এত বড় বড় কথা বলছেন অমিত শাহ, আরএসএস এর অভ্যন্তরীণ রিপোর্ট বলছে 214টার আসন, বেশি আসন বিজেপি পাবে না। 400টার গল্প কেন বলছেন? কেনই বা এখানে এসে কর্ণাটকে এসে বলছেন আমরা 15টা পাবো, 18টা পাবো, 20টা পাবো, 28টা পাবো, কেন বলছেন? এসব বলার কোনো যুক্তি নেই, কারণ আপনাদের ভেতরটা আমরা জানি বলে আরএসএস এর একটা বিস্তারিত তথ্য ওই খার্গে, মানে মল্লিকার্জুন খার্গের পুত্র কর্ণাটকের মন্ত্রী, তিনি সাংবাদিকদের কাছে প্লেস করেছেন। সেই ঘটনার পর বেশ কয়েক সপ্তাহ কেটে গেছে, এখনো আরএসএস কিন্তু তার প্রকাশ্যে এই রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করেনি। তো যাই হোক, এ থেকে একটা জিনিস স্পষ্ট হয়েছিল যে এটা আরএসএস এর রিপোর্ট হলেও হতে পারে, কিন্তু ঘটনাচক্রে এই যে লোকসভা নির্বাচনের দিনগুলোতে বা লোকসভা নির্বাচনের যে ভোট গ্রহণ কেন্দ্রে সাধারণ মানুষ যাচ্ছেন না, মধ্যবিত্ত, মানে যদি আমরা খুব সরাসরি বলি, যদি ধর্মীয় ব্যাপারে আমি বলতে চাই না, তবে যদি সরাসরি বলি, মধ্যবিত্ত হিন্দু সম্প্রদায়ের ভোট কেন্দ্রের দিকে যাচ্ছে না, যেটা গতবারে 2019-এর লোকসভা নির্বাচনে যেভাবে পড়েছিল সেভাবে পড়ছে না। উত্তরপ্রদেশে এই পরম্পরা বজায় আছে, মধ্যপ্রদেশেও এই পরম্পরা দেখা যাচ্ছে, মহারাষ্ট্রেও কদিন আগে দেখা গেল, বিহারে আরো অবস্থা খারাপ। কেন এটা হচ্ছে? এই তাহলে কি আরএসএস কোথাও তার কর্মীদের নামাচ্ছেন না? আরএসএস যদি তার কর্মীদের নামাতে শুরু করে, তাহলে আমার মনে হয় না যে ভোট কেন্দ্রে অন্তত বিজেপির কোর ভোটাররা যাবেন না, অবশ্যই যেত। এই ভোটে কি আরএসএস সরে দাঁড়িয়েছে, নাকি মোদি ম্যাজিক শেষ হয়ে গেছে? ভারতবর্ষ জুড়ে যে মোদির ম্যাজিকের গল্প বলা হতো, মোদির লেহরের কথা বলা হতো, সেটা কোথায়? সেটা তো নেই। এবং যে কথাগুলো মিডিয়াগুলো ব্যাপক হারে প্রচার করে যাচ্ছিল, মোদির সভাতে এত লোক অত লোক, এই কদিন আগেই দেখলাম আমাদের পশ্চিমবাংলা থেকে প্রকাশিত ডিজিটাল আনন্দবাজার বলেছেন মোদি ম্যাজিক বা মোদি গ্যারান্টি কাজ করছে না, নতুন করে ভাবতে হচ্ছে বিজেপিকে। কেন ভাবতে হচ্ছে? এটা প্রশ্ন হচ্ছে কেন ভাবতে হচ্ছে? প্রথমত, মোদিজি বা বিজেপি বা আরএসএস যে চিন্তাভাবনা থেকে লোকসভা নির্বাচনে যাওয়ার কথা ভেবেছিল বা লোকসভা নির্বাচনে বাজিমাত করবে বলে ভেবেছিল,
সেটা হলো না। কারণ হলো না এক নম্বর, প্রথমত ভেবেছিল রাম মন্দিরকে সামনে রেখে আমরা বাজিমাত করে দেব। রাম মন্দিরের কোনো প্রভাব এই নির্বাচনে পড়ল না। দ্বিতীয়ত, এই নির্বাচনে ৩৭০ ধারার কোনো প্রভাব এই নির্বাচনে পড়ল না। এই নির্বাচনে এমন কোনো দেশপ্রেমিক জাতীয়তাবাদী ইস্যু নেই যে ইস্যুকে সামনে রেখে মোদিজি সাধারণ মানুষের কাছে ভোট চাইতে পারেন। গত 2019-এর লোকসভা নির্বাচনে মোদিজিকে আমরা দেখেছিলাম পুলওয়ামা ঘটনাকে কেন্দ্র করে, সেই ঘটনাকে বাজিয়ে, সেই ঘটনা নিয়ে প্রচার করে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। দেশের সিকিউরিটি, দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল দেশের সাধারণ নাগরিক, তারা তখন দুহাত ভরে ভোট দিয়েছিল। 2019-এর পর থেকে এই দেশের সার্বিক চিত্রটা পাল্টে গেছে। বেকারত্ব বেড়েছে, আরেকটা চিত্র পাল্টেছে। রাহুল গান্ধী নেমেছেন, রাহুল গান্ধী রাস্তায় নেমেছেন। কংগ্রেস দল স্বাধীনতার পর এই প্রথম সমগ্র দেশেই একজন নেতা নামলেন এবং প্রথমে 4000 কিলোমিটার হাঁটলেন, হেঁটে গেলেন। রাহুল গান্ধী, যাকে বলছেন যুবরাজ, যাকে বলছেন শাহজাদা, মোদি অমিত শাহ যাকে কটাক্ষ করছেন পাপ্পু বলে, তিনি যেভাবে রাস্তায় নেমে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটে গেলেন, তারপর দেখা গেল কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত বিজেপি সাফ হয়ে গেল, বিজেপির অস্তিত্ব বিপন্নের মুখে পড়ে গেল। আমরা জানি না যে এই বছর 14ই জানুয়ারি থেকে তিনি যে সভা শুরু করেছিলেন মণিপুর থেকে মুম্বাই, সেই মণিপুর থেকে মুম্বাইয়ের প্রভাব কি পড়তে চলেছে তা আমাদের জানা নেই, কিন্তু এটা ঠিকই এর প্রভাব একটা পড়বেই। এবং রাহুল গান্ধীর যাত্রাপথকে বন্ধ করার জন্য, রাহুল গান্ধীর যাত্রাপথকে আটকানোর জন্য কম চেষ্টা করা হয়নি অসমের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে। এবং কি না হলো আপনারা তো সব অবগত আছেন, আমি নতুন করে বলার কিছু নেই। অসমের মুখ্যমন্ত্রী তাকে প্রতিটা পদক্ষেপে তার কাজে, তার যাত্রাপথকে ব্যাহত করেছে। পরবর্তী এমনকি অমিত শাহকে পর্যন্ত ছুটে আসতে হয়েছে অসমে, ছুটে এসে বোঝাতে হয়েছে হেমন্ত বিশ্ব শর্মাকে, অনেক করেছো বাবা তুমি বিজেপির ফেভারে, এবার আর করতে হবে না, রাহুল গান্ধীকে বাড়িয়ে দেওয়ার লাভ নেই। রাহুল গান্ধী যখন সমতলে এলেন, পশ্চিম বাংলাতেও পর্যন্ত তাকে বাধা দেওয়া হলো। তিনি যখন সমতল থেকে যখন বিহারে ঢুকলেন, ততক্ষণে বিহারের সরকারকে পাল্টে দেওয়া হলো, অর্থাৎ বিহারের সরকার পাল্টে গিয়ে বিজেপির সরকার হয়ে গেল, বিজেপি সমর্থিত সরকার হয়ে গেল। নীতিশ কুমার এতদিন ছিলেন ইন্ডিয়া জোটে নেতা ছিলেন, তিনি চলে গেলেন এনডিএ জোটে। রাতের অন্ধকারে চেঞ্জ হলো বিহারে। আমরা যদি দেখি ঝাড়খণ্ডে ঢোকার আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেফতার হয়ে গেলেন। তারপরে যদি এগিয়ে যান, ঝাড়খণ্ড থেকে বিহার হয়ে আবার যখন তিনি উত্তরপ্রদেশে ঢুকছেন, উত্তরপ্রদেশে বিরোধীদের অন্যতম শক্তি জয়ন্ত চৌধুরীকে বিজেপি হাফিস করে নিল। চলছে অর্থাৎ দেখাতে চাইছে রাহুল গান্ধীর কোনো প্রভাব নেই। কিন্তু রাহুল গান্ধী সাধারণ মানুষের কাছে যে বার্তা দিলেন, সেই বার্তাটা হচ্ছে বেকারত্ব, বার্তাটা হচ্ছে মূল্যবৃদ্ধি, সেই বার্তাটা হচ্ছে নফরতের বাজারে মহব্বতের দোকান, এমন বার্তা দিলেন। সেই বার্তাতে কি ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস? সেই বার্তাতে কি অনেক মানুষ এখন বিজেপির বিরুদ্ধে চলে গেছে? এটা তিনি বললেন অগ্নিবীর প্রকল্প বন্ধ করে দেব, এই প্রকল্প চলতে পারে না। 4 বছরের প্রকল্প একটা সেনাবাহিনীতে চলতে পারে না, 6 মাসের ট্রেনিং নিয়ে কেউ সেনাবাহিনীর কাজ করতে পারে না। তার যে বক্তব্য, সেই বক্তব্য মানুষের মধ্যে সাড়া ফেলেছে বলে আমাদের মনে হয়। তাই আমরা দেখব তার যে ন্যায়পত্র, তিনি যে সংকল্পপত্র, অর্থাৎ কংগ্রেস যে সংকল্পপত্রটা প্রকাশ করেছে, ম্যানিফেস্টো প্রকাশ করেছে, সেই ম্যানিফেস্টো নিয়ে নানা কথা বলে যাচ্ছেন নরেন্দ্র মোদী। শেষ পর্যন্ত প্রথমে বললেন ম্যানিফেস্টো মুসলিম লীগের ম্যানিফেস্টো, দ্বিতীয়বার বললেন তিনি যে এই ম্যানিফেস্টোতে এমন কিছু কথা আছে আমার হিন্দু বোনেদের, হিন্দু মায়েদের কি করছে, মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলমানদের দিয়ে দেওয়া হবে। তারপরে এতেও যখন হল না, তখন কে কোথায় মাংস খাচ্ছে, কে কোথায় মাছ খাচ্ছে, সেই নিয়ে তিনি বলতে শুরু করলেন। ইদানিং আবার শুরু করেছেন, যোগীজি বলতে শুরু করেছেন
যে মুসলমান গোমাংস নিয়ে নাকি গোমাংস খাওয়ার অধিকার মুসলমানদেরকে দেওয়ার জন্যই নাকি কংগ্রেস যদি ক্ষমতায় আসে সেটা তাদের আইন করে দেবে। এরকম নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। প্রকৃত অর্থে এই দেশের রাজনীতির আঙিনায় যে ঘৃণ্য প্রকল্প, যে ঘৃণ্য একটা বাজার তৈরি করা হয়েছে, এই বাজারটা যদি বন্ধ না হয় আগামী দিন আমাদের দেশ সংকটের মধ্যে পড়বে। আগামী দিন আমার দেশ আর আমার দেশ থাকবে না। এই আমার দেশে আমার নাগরিকরা, পরবর্তী প্রজন্মের নাগরিকরা তারা কোন পথে যাবে সেটাই এখন দেখার বিষয়। শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, ওইদিকে কোনো চিন্তা ভাবনা নেই, শুধু ধর্মীয় মেরুকরণ করে ভোট হাসিলের চেষ্টা। তারপরেও দেখা গেল নরেন্দ্র মোদীর ডাকে অন্তত 2 দফায় সাড়া দেয়নি দেশের সাধারণ মানুষ। এটাই হচ্ছে ভারতের সংস্কৃতি, এটাই হচ্ছে ভারতের ঐতিহ্য। উল্টো দিকে রাহুল গান্ধী নীরবে নিভৃতে নরেন্দ্র মোদীর সঙ্গে সংঘাতে না গিয়ে তিনি যা বললেন সেটা আরো সাধারণ মানুষকে আকর্ষণ করেছে বলে আমাদের মনে হয়েছে। তিনি কি বললেন? কংগ্রেসও দেয়নি, অন্য কোনো রাজনৈতিক দলও আপনাদের কোনো সুযোগ সুবিধা দেয়নি। যদি সুযোগ সুবিধা আপনারা পেয়ে থাকেন তাহলে ভারতবর্ষের একটি মাত্র জায়গা থেকেই পেয়েছেন, সেটা হচ্ছে সংবিধান। এই সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। দেশের সাধারণ মানুষ সংবিধান বাঁচানোর লড়াইয়ে থাকেন কিনা, রাহুলের আহ্বানে সাড়া দেন কিনা, কিংবা নরেন্দ্র মোদীর ওই আহ্বানে মুসলিম মাংস মাছলির আহ্বানে সাড়া দেন কিনা, সেটা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। আজ এই পর্যন্ত।